হ্যালো বন্ধুরা, হর হর মহাদেব। স্বাগত জানাই তোমাদের নকশিকাতার উপায়ের একটা নতুন ভিডিওতে। আজ আমরা চলে এসেছি ছত্তিশগড়ের এক অপূর্ব পাহাড়ি স্বর্গ মেনপাটে, যাকে অনেকেই বলে সিমলা অফ ছত্তিশগড়। কুয়াশায় ঢেকে যাওয়া পাহাড়, চারদিকে ঘন সবুজ জঙ্গল, জালজালি পয়েন্ট যেখানে মাটির ওপর লাফালাফি করলে পুরো মাটি স্পঞ্জের মতো দুলতে থাকে, শান্ত নিস্তব্ধ পরিবেশ, আর উল্টা পানি যেখানে নাকি জল নিচ থেকে পাহাড়ের উপরের দিকে উঠে যায়, আর নাশপাতির বাগান যেখানে গাছ থেকে ফল পেড়ে খাওয়ার আনন্দই আলাদা। আমরা ঘুরে দেখব মেনপাটের শান্ত আর আধ্যাত্মিক পরিবেশে ঘেরা তিব্বেতিয়ান মোনাস্ট্রি, আর জঙ্গলের মাঝে বয়ে চলা শান্ত পাহাড়ি নদীর ধারে কুট্টুর বার্থডে সেলিব্রেশন। এই দুদিনের জার্নিতে আমরা এক এক করে এক্সপ্লোর করব মেনপাটের সবচেয়ে সুন্দর জায়গাগুলো। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করি। আমরা ট্রেনের টিকিট কেটে নিয়েছিলাম আজাদিন্দ এক্সপ্রেসে, যা রাত্রি 9:40 হাওড়া স্টেশন থেকে ছাড়ে। সন্ধ্যাবেলা বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি সাউথ ইস্টার্ন জোনে। ডিনারও কিনে নিয়েছি, ট্রেনে উঠে ডিনার করে নেব। তো আমাদের ট্রেন চলে এসছে, এরপরে হালকা একটু ডিনার করে আমরা শুয়ে পড়ি। সকালে ঘুম ভাঙলো যখন আমাদের ট্রেনটা রৌরকেল্লার ওপর দিয়ে এই বিশাল ব্রাহ্মণী নদী পাস করছে। তো 12 ঘন্টার জার্নি করে এখন আমরা পৌঁছে গেছি বিলাসপুর স্টেশনে। বিলাসপুর পৌঁছানোর আগে আমরা একটা স্করপিও গাড়ি আগে থেকেই বুক করে রেখেছিলাম, তাই আর কোনো দেরি না করে আমরা স্টার্ট করে দিলাম আমাদের মেনপাট জার্নি। প্রথমেই পৌঁছে গেলাম বিলাসপুরের প্রসিদ্ধ কালভৈরব মন্দিরে। মন্দিরে ঢুকে প্রথমেই দর্শন পেলাম শনি দেবতার, এরপরে এগিয়ে গিয়ে প্রণাম করলাম কালভৈরব বাবাকে। মহাদেবের আশীর্বাদ নিয়ে শুরু হলো আজকে আমাদের সুন্দর সফর। কালভৈরব বাবার আশীর্বাদ নিয়ে এখন আমরা পৌঁছে গেলাম রতনপুরের বিখ্যাত মহামায়া মন্দিরে। হিন্দু পুরাণ অনুযায়ী এই স্থানকে অন্যতম এক শক্তিপীঠ হিসাবে মানা হয়। বিশ্বাস করা হয় সুদর্শন চক্র দিয়ে ভগবান বিষ্ণু যখন দেবী সতীর শরীর খণ্ড খণ্ড করে দেন, তখন দেবীর ডান নিতম্ব এই স্থানে পড়েছিল। সেই কারণেই এই জায়গাটাকে শক্তিপীঠ হিসাবে মানা হয়। এখন প্রায় দুপুর 1টা বাজে, আর মায়ের ভোগের প্রস্তুতির জন্য মন্দির 10-15 মিনিটের জন্য বন্ধ থাকবে। তাই এই সময়টা আমরা মায়ের মন্দিরের বাইরে সব মন্দিরগুলো ঘুরে দেখলাম। এই মন্দিরটা এত পুরনো আর আর্কিটেকচারও এত সুন্দর, পুরনো পাথরের কাজ, শান্ত পরিবেশ আর ভক্তদের মুখে জয় মা মহামায়া ধ্বনি। হ্যালো, তো আজকে তো জানো সবাই আমার বার্থডে 10th জুলাই। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে অম্বিকাপুর। বিলাসপুর থেকে আমরা চেয়েছিলাম মন্দির যাবো, বাট এখন আমরা যাচ্ছি অম্বিকাপুর। তো এখন আমরা মহামায়া টেম্পলে আছি, এরপর আমরা যাবো হচ্ছে কুদখাত যাবো। চলো, কিছুক্ষণ পরে দরজা খুলতে আমরা মায়ের দিব্য দর্শন পেলাম। শত শত বছর ধরে ভক্তরা মা মহামায়ার কাছে আশীর্বাদ, শান্তি আর মনের ইচ্ছা পূরণের প্রার্থনা করতে আসেন। ছত্তিশগড়ে বেড়াতে এলে বিলাসপুর স্টেশন থেকে মাত্র 30-35 কিলোমিটার দূরে মা মহামায়া মন্দিরে এসে একবার মাকে দর্শন করে যাও। এরপরে আমরা যাব রতনপুর থেকে 15 কিলোমিটার দূরত্বেই পপুলার টুরিস্ট ডেস্টিনেশন কুতাঘাট ড্যাম। দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম খারাং নদীর ওপর তৈরি কুতাঘাট ড্যামে। কুতাঘাট ড্যামে পৌঁছাতেই চোখে পড়ল অনেক রং বেরঙের প্রজাপতি। প্রথমে ভেবেছিলাম কুট্টুর বার্থডেটা এখানেই সেলিব্রেট করব, কিন্তু এত রোদ, তাই কিছুক্ষণ থেকে আমরা চলে এলাম। খিদেও বেশ পেয়ে গেছে, এরপরে আমরা চলে এলাম মুরলি হোটেলে। এখানে এত সুন্দর সুন্দর মিষ্টি আর বেকারির কেক দেখে মনে হচ্ছে কুট্টুর বার্থডে কেকটা এখান থেকে কিনলেই ভালো হতো। তো চলো আর দেরি না করে তাড়াতাড়ি খাবারটা অর্ডার দিয়ে দিলাম। বাটার ধোসা, ইডলি এসব দিয়ে আমাদের লাঞ্চটা সারলাম। এই মিষ্টিগুলো দেখতে এত টেম্পটিং লাগছে, বেরোনোর সময় সঙ্গে কিছু মিষ্টিও কিনে নিলাম। হ্যালো, এখন আমরা অম্বিকাপুর যাচ্ছি। লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে, খুব সুন্দর ওয়েদার রাস্তাটা। বিলাসপুর রতনপুর ঘুরে এখন আমরা সোজা চলে যাচ্ছি অম্বিকাপুর, আর যাওয়ার রাস্তাটা এতটাই সুন্দর। এখানকার ওয়েদারটা যত বিকেল হচ্ছে তত ঠান্ডা হতে থাকছে। ওই তো কি বলছে পেছনে, কি বলছিস তুই? পেছনে বসে ভিউ দেখছিস?
আমাদের ড্রাইভার আঙ্কেল। এই জায়গার ভিউটা শুধু একবার দেখো, আকাশ পুরো মেঘলা করে এসছে। ঠিক করলাম এরকম পাহাড় আর নদীর ধারে বসেই কুট্টু বার্থডে কেক কাটবে। যেমন ভাবা তেমন কাজ। ড্রাইভার আঙ্কেলকে বললাম গাড়িটা ব্রিজ থেকে নামিয়ে এরকম নদীর ধারে একটা জায়গাতে নিয়ে যেতে। এইদিকে কুট্টু বার্থডে সারপ্রাইজ পেয়ে আনন্দে নাচছে। এরকম শান্ত পাহাড়ি নদী আর জঙ্গলের মাঝে বসে কেক কাটা, এটার আনন্দই আলাদা। আর এই সুন্দর জায়গায় বিকেলবেলা আমার জন্মদিনের কেক কেটে আমাদের সকলেরই মন খুব খুশি হয়ে গেছে। আজকে ট্রিপের প্রথম দিনটাই যদি এত সুন্দর হয়, তাহলে কালকে আমাদের জন্য আর কি কি চমক অপেক্ষা করে আছে তা ভেবেই তো আমি খুব এক্সাইটেড। আমরা এখানে দাঁড়িয়ে বেশ কিছু ফটো তুলে নিলাম। এবারে গাড়িতে উঠতে হবে। আকাশও যা মেঘলা করে এসছে, মনে হচ্ছে খুব তাড়াতাড়ি বৃষ্টি নামবে। ওই যে ড্রাইভার আঙ্কেল আগে এগিয়ে গেছে, গাড়িটা ঘুরিয়ে নিচ্ছে। আর ওনার ব্যবহার এত ভালো, আমরা যা যা আবদার করছি সবই রাখার চেষ্টা করছে, আর খুব যত্ন নিয়ে ঘোরাচ্ছে না। এরপরে শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি। আমরা এখন যাচ্ছি মেন পার্ট, যা পৌঁছাতে এখনও 100 কিলোমিটার পার করতে হবে। প্রথমে ভেবেছিলাম আজকে বিকেলের মধ্যেই মেন পার্ট পৌঁছে কয়েকটা স্পট কভার করে নেব, কিন্তু পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত্রি হয়ে গেল। প্রপার সিটি এরিয়া থেকে এই জায়গাটা অনেকটাই দূরে আর এখনও লেস কমার্শিয়ালাইজড। এখানকার পরিবেশ খুবই শান্ত, আর হোটেল রেস্টুরেন্টের সংখ্যাও খুব বেশি নয়। মেন পার্টে আমাদের কোনো হোটেল আগে থেকে বুক করা ছিল না। এখন বৃষ্টিও পড়ছে আর রাস্তাও ঘুটঘুটে অন্ধকার। গাড়িতে বসে অনলাইনে হোটেল সার্চ করছি। ফাইনালি অনেক খোঁজার পর একটা হোটেল পেলাম, হোটেল মহাদেব ইন। বৃষ্টিতে একটু ভিজে যাওয়ায় বেশ ঠান্ডা লাগছে। ট্রেনে উঠেছি, তারপর একদম সেই গাড়িতে চেপেছি, আমরা পুরো প্রচণ্ড ড্রাইভ হয়ে গেছে। আমি সবাই হোটেলে গিয়ে শুতে বসে বসে এত ঠান্ডা আমার আসছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। চার পাঁচটা হোটেল খোঁজার পরে যখন দেখছি সবই প্রায় বুকড, তখন একটু টেনশন হচ্ছিল, কিন্তু পরে বুঝলাম ঠাকুর আমাদের জন্য এই হোটেলটাই রেখে দিয়েছিল, হোটেল মহাদেব ইন। হোটেল, গাড়ি, এই রিলেটেড ইনফরমেশনগুলো ডেসক্রিপশনে দেওয়া থাকবে। রুমে ঢুকে প্রথমে ফ্রেশ হয়নি, তারপরে এই হোটেলের রেস্টুরেন্ট থেকে ডিনার সেরে ঘুমাতে যাওয়া। সারাদিন জার্নি করে এখন আমরা খুব টায়ার্ড, তো এখন আমরা ঘুমিয়ে পড়ছি। তোমাদের সাথে দেখা হবে সকালবেলা। গুড নাইট। গুড মর্নিং। সকাল সকাল আমরা রেডি হয়ে বসে আছি, এখন সকাল 7টা বাজেনি। তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম কেন আজকে অনেকগুলো স্পট কভার করা আছে, আর তার সঙ্গে বাইরে ওয়েদারটা ভীষণ ঠান্ডা, প্রচুর ঠান্ডা। সবাই রেডি হয়ে গেছি, চল গাড়ি থেকে দেখা হচ্ছে। মেন পার্টে আজকে আমাদের সেকেন্ড ডে। আজকে আমরা এক্সপ্লোর করব মেন পার্টের সবচেয়ে সুন্দর জায়গাগুলো। চা খেয়ে হোটেল চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম। গাড়িতে আমাদের লাগেজগুলো তোলার ফাঁকে যেটুকু সময় পাওয়া যায় আমরা রাস্তায় দাঁড়িয়ে কয়েকটা সুন্দর ফটোশ্যুট করে নিলাম। এরপরে আমাদের মেন পার্ট এক্সপ্লোরেশন শুরু হলো, আর প্রথম ডেস্টিনেশন তিব্বেতিয়ান মোনাস্ট্রি। রাস্তার দুই ধারে শুধু রঙিন তিব্বেতিয়ান ফ্ল্যাগ, যাকে বলা হয় লুংতা, আর এগুলো যখন হাওয়াতে উড়ছে পুরো জায়গাটা আরও সুন্দর লাগছে। তিব্বেতিয়ান পরম্পরা অনুযায়ী এই প্রেয়ার হুইলগুলো ঘোরানোকে শুভ বলে মনে করা হয়। এরপরে আমরা ঢুকলাম মেন পার্টের সেই ফেমাস তিব্বেতিয়ান মোনাস্ট্রিতে। সালটা 1959। তিব্বেত থেকে অনেক রিফিউজিস ইন্ডিয়াতে চলে আসেন। তাদের মধ্যে অনেকেই এসে থাকতে শুরু করেন ছত্তিশগড়ের মেন পার্টে। সেই থেকে মেন পার্ট গড়ে ওঠে একটা গুরুত্বপূর্ণ তিব্বেতিয়ান সেটেলমেন্ট হিসাবে। এই মোনাস্ট্রিটা শুধু একটা প্রেয়ারের জায়গাই নয়, তিব্বেতিয়ান সংস্কৃতি, ঐতিহ্য আর লাইফস্টাইলের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। মোনাস্ট্রিতে কিছুক্ষণ বসে আমরা বেরিয়ে পড়লাম জালজালি পয়েন্টের জন্য। আর এই জালজালি হলো মেন পার্টের সবচেয়ে ইউনিক জায়গা। জালজালি মানে হলো দুলতে থাকা বা কাঁপতে থাকা মাটি। প্রথম দেখায় একটা সাধারণ সবুজ মাঠ মনে হলেও আসল মজাটা বোঝা যায় যখন কেউ এর উপর দিয়ে হাঁটতে যায়। চলো দেখা যাক আমাদের এক্সপিরিয়েন্স কেমন হয়।
सो अभी हम लोग आ गए हैं, सॉरी जा रहे हैं का आ ही गए हैं जलजली पॉइंट, जहाँ हर समय जमीन हिलती है। चलो तुम लोगों को भी दिखाते हैं कि यह जलजली पॉइंट। हाँ मस्त लग रहा है, बहुत मस्त, वेदर बहुत अच्छा है। हम लोगों के साथ दे रहे हैं अभी तक वेदर, बट बहुत ठंड है। देखो कितना, बट व्यू भी मतलब एकदम जस्ट। लेडीज लोग आते हैं ना, उन लोग बैठती है तो ना सीखना এখানে হাঁটতে গিয়ে ফিল করতে পারলাম পুরো মাটি স্পঞ্জের মতো দুলছে। এই অদ্ভুত ন্যাচারাল ফেনোমেননের জন্যই জলজারি পুরো মেন পার্টের এক অন্যতম অ্যাট্রাকশন। এখানে অনেকক্ষণ লাফালাফি করার পরে সবাই যখন চলে গেছে, আমার সঙ্গে হয় এক কাণ্ড। প্রথমে কাদায় আমার পা ঢুকে যায়, আর তার সঙ্গে জুতো কাদার অনেকটা ভেতরে আটকে যায়। অনেক কষ্টে যখন জুতোটা বার করলাম, তখন দেখি বাবার পায়ে একসঙ্গে 3-4টে জোক আটকে ধরেছে, আর পা দিয়ে রক্তও বেরোচ্ছে। প্রথমে তো দেখে বেশ ভয় পেয়ে গেছিলাম। এরপরে পাটাকে সুথাল সাবলান দিয়ে পরিষ্কার করে আমরা গাড়িতে উঠে পড়ি। তো অনেক রকম এক্সপিরিয়েন্স নিয়ে আমরা জলজালি পয়েন্ট থেকে বেরোলাম। আমার কাদায় পড়ে যাওয়া দেখে সবাই অনেক হাসাহাসি করলো। এখন একটা ঝর্ণা খুঁজছি যেখানে হাত পায়ের কাদাগুলো ভালো করে ধুতে পারবো, কিন্তু আপাতত সামনের রাস্তায় কোনো ঝর্ণা নেই। এর পরের ডেস্টিনেশন মেহতা পয়েন্ট। আমরা এখন এসেছি নাশপাতির বাগানে। চলো তোমাদেরকে দেখাবো নাশপাতি গাছ বাগান, এবং কিনবো আমরা নাশপাতি, এখানে নাকি অনেক সস্তা। চলো দেখি। মেহতা পয়েন্টের ঠিক পাশেই আমরা এখন এই নাশপাতির বাগানটাতে ঢুকছি, আর ঢোকার সঙ্গে সঙ্গেই এরা নাশপাতি কোরানো শুরু করে দিয়েছে। সবাই দেখি কতগুলো তুললে নাশপাতি দেখি চলো এবার আমি যে কোনো ফল গাছ থেকে পেড়ে খাওয়ার স্বাদের সঙ্গে বাজার থেকে কিনে খাওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। নাশপাতির বাগানে আছি, দেখো পুরো ভর্তি নাশপাতি। প্রকৃতির মাঝে এমন একটা মিষ্টি অভিজ্ঞতা আমাদের মেন পার্ট জার্নিকে আরও স্পেশাল করে তুলেছিল। এবারে তোমাদের দেখাবো মেহতা পয়েন্ট। অ্যান্ড দিস ইজ দ্য ভিউ। যত দূরে চোখ যাচ্ছিল, পাহাড়ি ভ্যালিগুলোকে দেখে মনে হচ্ছিল কেউ ওয়াটার কালার দিয়ে ল্যান্ডস্কেপ এঁকে দিয়েছে। মেহতা পয়েন্ট ঘুরে 2 ব্যাগ ভর্তি নাশপাতি নিয়ে এখন আমরা যাচ্ছি টাইগার পয়েন্ট। লোকালদের সঙ্গে কথা বলে জানা যায় এই টাইগার পয়েন্টে একসময় বাঘেরা জল খেতে আসতো, সেই থেকে এই জায়গার নাম হয়ে গেছে টাইগার পয়েন্ট। এখানে আসতেই চোখে পড়লো অনেক বাদর, আর দেখো আমাদের হাত থেকে একটা নাশপাতি কেড়ে নিয়ে দৌড় মারলো। টাইগার পয়েন্ট, ফিশ পয়েন্ট, জলপুরি পয়েন্ট, এগুলো হলো মেন পার্টের এক একটা পপুলার ওয়াটারফলস। আমাদের হাতে সময় খুব কম থাকায় আজকে আমরা শুধু টাইগার পয়েন্টই দেখব। প্রায় 60 মিটার উঁচু থেকে এই ঝর্ণার জলটা নিচের গভীর খাদে গিয়ে পড়ছে। আমরা এগিয়ে গিয়ে এই সুন্দর নিস্তব্ধ পরিবেশে ঝর্ণার ধারে গিয়ে বসলাম। তো তোমরা বুঝতে পারছো এভাবে তোমরা কোথাও গিয়ে হচ্ছে চুল দিতে পারো, যদি কাদায় গিয়ে দেখো, যদি কখনো তোমার জলজলি পয়েন্টে গিয়ে হাত পা কাদায় লেগে যায়, তাহলে তোমরা চলে আসবে, তাহলে তোমরা টাইগার পয়েন্টে চলে আসবে। টাইগার পয়েন্টে আমার দিদির মতো করে এভাবে চুলটা তোমরা ধুয়ে দিতে পারো, তো কোনো টেনশন নেই। এবার জলটা যথেষ্ট পরিষ্কার, কিছু মাটি মাটি লেগে এবার আমার দিদি চুলে সব ঠিক আছে, ঠিক আছে। এভাবে হচ্ছে চুল দিতে হয়, এখানে ঠেবড়ে বসবে, তুমি করে একটু এখানেও চাইবার চেষ্টা করছি, কিন্তু দাঁড়িয়ে নাও, ঠান্ডার মতো চুলটা অলরেডি চলেছে। ঝর্ণার ধারে কিছুক্ষণ বসে আমরা এখন 200টা সিঁড়ি পেরিয়ে নিচে নামছি। এতগুলো সিঁড়ি পেরিয়ে নিচে নামতে একটু কষ্ট হলেও নিচে গিয়ে এত সুন্দর ঝর্ণাটা দেখলাম, যা দেখেই মন ভরে গেল। ঝর্ণার জলের স্রোতটা এতটাই প্রবল যে আমরা এতটা দূরে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও গায়ে ঠান্ডা জলের ছিটে এসে লাগছিল। ঠান্ডা হাওয়া, ঝর্ণার জলের গর্জন আর সেই জলের ছিটেগুলো গায়ে এসে পড়ছে, সব মিলিয়ে পরিবেশটা খুবই রিফ্রেশিং হয়ে উঠেছিল। এই জায়গাটা এতটাই সুন্দর, এখানে কিছুক্ষণ রিল বানিয়ে নিয়ে এবারে আমরা উপরে ওঠা শুরু করলাম। তো নিচে নামতে যত না টাইম লেগেছে, উপরে উঠতে তার চেয়ে বেশি সময় লাগলো। এরপরে আমরা এখানকার একটা দোকান থেকে গরম গরম ভুট্টা কিনে নিলাম। টাইগার পয়েন্ট ঘুরে এবারে আমরা যাচ্ছি উল্টা পানি। চারদিকে ঘন সবুজ জঙ্গল, শান্ত পাহাড়, আর তার মাঝেই লুকিয়ে আছে এই অদ্ভুত স্পটটা। এইখানে নাকি জল নিচে নয়, নিচ থেকে পাহাড়ের উপরের দিক করে উঠে যাচ্ছে, এই কারণেই জায়গাটার নাম দেওয়া হয়েছে উল্টা পানি। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি মেন পার্টের সবচেয়ে রহস্যময় জায়গাটায়। জল কি করে নিচ থেকে উপরের দিক করে যাচ্ছে তা দেখার জন্য আমরা একটা একটা করে কাগজের নৌকা বানিয়ে জলে ভাসাতে থাকি। প্রথমে বিশ্বাস হচ্ছিল না, তারপরে দেখলাম সত্যি নৌকাগুলো নিচ থেকে ওপরের দিক করে ভেসে চলে যাচ্ছে। এরকম এক এক করে এক্সপেরিমেন্ট করতে আমাদের বেশ ভালোই লাগছিল। তো এখন আমরা এমন জায়গায় এসেছি যেখানে প্রকৃতি
সব নিয়মের ঊর্ধ্বে গিয়ে কাজ করে। কেন? আমার মাথা চুলটাকে দেখে ভেবো না গ্র্যাভিটি উল্টো দিকে যাচ্ছে। জিনিসটা হচ্ছে সবসময় আমরা জানি জল উপর থেকে নিচের দিকে যায়, প্রকৃতি ভূমিটা অনুসারে। এখানে আমরা এমন জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে জল নিচ থেকে উপরের দিক করে গ্র্যাভিটির বিপরীতে, গ্র্যাভিটির অপোজিটে প্রবাহিত হয়। এই অদ্ভুত জিনিসটা দেখতে আমরা এত দূরে এসেছি। এমন একটা জায়গায় এসেছি মেন পার্টে, যেটা তোমরা দেখতেই পেরে একটু আগে আমরা গেছিলাম, সেখানে লাফাচ্ছে ওইটার উপর পাথর আছে মাটির উপর, ওইটাও নড়ছে সব। আমার বাবা একটু এরকম করলো, তাতেই মাটির উপরে নড়ে যাচ্ছে। ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প না ভূমিকম্পের মতো, ওটা যেন মাটিটাও সঙ্গে ডান্স কি মাউস এক্স্যাক্টলি, ওটা হচ্ছে ডান্স করছে। আবার এখানে যেটা এসেছি সেখানে দেখো আবার নদীটা কিন্তু সোজা প্রবাহিত হচ্ছে, এটা কিন্তু নিচ থেকে ওপরের দিকে প্রবাহিত হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এটা দিকটা আমার চলে যেটা হচ্ছে থ্যাংক ইউ। পাথরে পাথর আওয়াজ করলে কাঁসা পিতলের মতো সাউন্ড হয়। আচ্ছা, অদ্ভুত পুরো মেন পার্ট জায়গাটাই অদ্ভুত অদ্ভুত জিনিস, উল্টা পাল্টা, হ্যাঁ সব কিছু উল্টা সোজা বাঁকা ট্যাঁড়া। এখানকার আরও একটা অদ্ভুত জায়গা হলো টিনটিনি পাথর, যেখানে পাথরের পাথরে আওয়াজ করলে বিভিন্ন রকম টিনটিন করে সাউন্ড হয়। পুরো মেন পার্ট জায়গাটা আমরা এত সুন্দর করে এক্সপ্লোর করলাম। ঠান্ডা হাওয়া, কোনো ঝড় বৃষ্টিও নেই, আবার খুব রোদও নেই। আর এখানকার রাস্তাগুলোর সঙ্গে সিমলা রাস্তারও অনেক মিল আছে। সব মিলিয়ে প্রকৃতির কাছাকাছি থাকার জন্য মেন পার্ট হলো পারফেক্ট। তবে মেন পার্টে হোটেল বা রিসর্টের সংখ্যা এখনও বেশ কম, তাই আমি তোমাদের সাজেস্ট করব পিক সিজনে মেন পার্ট করার প্ল্যানিং করলে আগে থেকে হোটেল বুকিং করেই এসো। মেন পার্টের প্রত্যেকটা জায়গাই আলাদা, প্রত্যেকের নিজের এক একটা গল্প আছে। কোথাও ঝর্ণা, কোথাও বাউন্সিং মাটি, কোথাও উল্টো দিক থেকে বয়ে যাওয়া জল, আবার কোথাও সুরতোলা পাথর। তো আমরা হিল এরিয়া থেকে নেমে গেছি। এরপরের ডেস্টিনেশন অমরকণ্টক। এখানকার বেশিরভাগ রাস্তাতেই যখন তখন গরু চলে আসছে। কলকাতায় যেমন রাস্তা জ্যাম হয় সিগন্যালের জন্য, এখানে রাস্তা জ্যাম হয় গবাদি পশুদের জন্য। এরপরে আবার আমরা মুরলি হোটেলে চলে আসি লাঞ্চ করতে। এখানে লাঞ্চ করে নিয়ে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম অমরকণ্টকের জন্য। তাড়াতাড়ি করার একটাই কারণ, সন্ধ্যে 6টা থেকে নর্মদা মায়ের আরতি স্টার্ট হয়। তো অনেক অনেক সুন্দর স্মৃতি নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এরপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অমরকণ্টক মধ্যপ্রদেশে গিয়ে।